Okay, so আমাকে তো কি শোনা যায়? কেউ একজন আমাকে হেল্প করতে হবে, শোনা যাচ্ছে কিনা? ওকে, so হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমরা আমি দেখাতে চেয়েছিলাম যে আজকে কিছু বেসিক যে রুলস গুলো রয়েছে, গোল্ডেন রুলস অফ গ্রামার বলে সেগুলোকে, যেগুলো জানলে আমরা রাইটিং এবং স্পিকিং দুটোতেই কাজে লাগবে আমাদের। ওই রুলস গুলো আমি আজকে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর জয়েনিং। যারা যারা জয়েন দেয় না তারা পরে দেখে নেবেন। লেটস বিগিন। আজকে যেটা আমরা আলোচনা করছি হচ্ছে গোল্ডেন, বলে গোল্ডেন রুলস অফ গ্রামার। ওকে, গোল্ডেন রুলস অফ গ্রামার যেগুলো মোটামুটি আমরা না জানলে একেবারে নয়, সেগুলো আমি পড়াবো। গ্রামার বানানটা দেখবেন GRAMAR, নট ইয়ার, গ্রামার। ওকে, যেমন আপনাদের কয়েকটা এক্সপ্রেশন শিখাবো। ফার্স্ট ওয়ান রাইটিং এও লাগবে, সেটা আবার স্পোকেনও লাগবে। যেমন এখানে আমি দেখলাম, আপনার আসার কথা ছিল, আপনার আসার কথা ছিল, যাওয়ার কথা ছিল, খাওয়ার কথা ছিল, এরকম যদি কোনো এক্সপ্রেশন থাকে, ইংলিশে যদি আপনি লিখতে চান বা বাংলা যদি লিখতে চান বা বলতে চান মুখ দিয়ে, তাহলে আপনি এটা কিভাবে লিখবেন? এটা ইউজ করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বি সাপোজ টু। বি সাপোজ, বি সাপোজ টু। এটা বাংলা হচ্ছে আপনার যাওয়ার কথা ছিল, আসার কথা ছিল, খাওয়ার কথা ছিল, করার কথা ছিল, মারার কথা ছিল। অর্থাৎ এই কথা ছিল যে এক্সপ্রেশন যেটা আছে, এই কথা ছিল, এটার জন্য আমরা ইউজ করি কি সাপোজ টু। আর আগে ইউজ করি বি। বিমান এখানে আমি আর ওয়াজ আর বিভাব, বিমানে বিভব, বিমান হচ্ছে বিভব। আর বিভব কাকে বলে? বিভাগ মানে হচ্ছে সেখানে এম থাকবে, এম, ইজ, আর, ওয়াজ, অয়ার, এই সবগুলোকে এক কথা আমরা বলি বিভব। ওকে, তো যেমন আমি বলছি, স্যার আপনার তো গতকাল পড়ার কথা ছিল, পড়ানোর কথা ছিল, পড়ান নাই কেন? কি হবে? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বা আমাকে বলেন, আমি কি লিখবো এটা? ইউ ওয়ার, ইউ ওয়ার সাপোজড, ইউ ওয়ার সাপোজ টু, ইউ ওয়ার সাপোজ টু টিচ, ইউ ওয়ার সাপোজ টু টিচ ইয়েস্টারডে। আপনি তো আমাদের গত ক্লাসে পড়ানোর কথা ছিল, তাহলে ইউ আর সাপোজ টু। ঠিক আছে? তাহলে এখানে দেখেন বি হচ্ছে ওয়্যার আর সাপোজ টু হচ্ছে ওই এক্সপ্রেশনটা। একইভাবে তোমার যাওয়ার কথা ছিল, তুমি যাও নাই কেন? যদি এরকম বোঝায় যে তোমার তো যাওয়ার কথা ছিল, তুমি যাও নাই কেন, ইউ আর সাপোজ, তাহলে কিভাবে লিখবেন আপনি? তোমার যাওয়ার কথা ছিল, যদি বলো যাওয়ার কথা ছিল, তাহলে কিভাবে লিখবেন? আপনি লিখবেন ইউ আর, ইউ আর, ইউ আর, you were supposed to, you were supposed to attend, you were supposed to attend the party, attend the marriage ceremony, attend the party. Why didn't you go there? তাহলে দেখেন supposed to, supposed to, আর এখানে হচ্ছে বিভাব। এটা বাংলা হচ্ছে অতীতে আপনার যাওয়ার কথা ছিল, খাওয়ার কথা ছিল, জানার কথা ছিল, এরকম যদি বুঝায় তাহলে আপনি সাপোজ টু ব্যবহার করবেন। ঠিক আছে? ভেরি নাইস। এটা অনেক ইউজ করি। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আপনি বললেন যে, কিরে বান্ধবী, তুমি তো এরকম করার কথা ছিল না, ইউ আর নট সাপোজ টু ডু লাইক দিস, হোয়াই হ্যাভ ইউ ডান দিস। এরকম তাহলে মনে থাকবে আমি যেটা বোঝা যাচ্ছি। কথা ছিল যদি এক্সপ্রেশন আমরা এক্সপ্রেস করতে চাই ইংলিশে, তাহলে ইউজ করবেন কি বি সাপোজ টু, বি সাপোজ টু, বি সাপোজ টু। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আহ আপনি, ইউ আর সাপোজ টু, ইউ আর সাপোজ টু, ইউ আর সাপোজ টু স্পিক টুডে। এটা মানে কি? এটা মানে হচ্ছে আজকে আপনার কথা বলার কথা ছিল, অর্থাৎ আজকে আপনাকে কথা বলতে হবে। ইউ আর সাপোজ টু স্পিক টুডে। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি কখনো বি সাপোজ টু দেখেন, কখনো যদি বি সাপোজ টু দেখেন, এর পরের বা আপনার সবসময় বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে একটা জিনিস কি শিখলাম আমরা? কোন সেন্টেন্স যদি আপনি বি সাপোজ টু দেখেন, বি সাপোজ টুর পরে ভার্বের সবসময় বেস ফর্ম হবে। এবং বি সাপোজ টুর মানে হচ্ছে
আপনার কথা ছিল, যাওয়ার কথা ছিল, খাওয়ার কথা ছিল, পড়ার কথা ছিল, যেরকম এক্সপ্রেশন যা থাকবে তখন এরকম হলে তাহলে বি সাপোজ ইউজ করবে। ওকে, এটা একটা এক্সপ্রেশন, ভেরি নাইস। এটা এখানে আছে, এটা আপনারা আরো বুঝতে পারবেন পরবর্তীতে। আমি তাহলে এটা এখানে রাখলাম। এরপর আরেকটা এক্সপ্রেশন দেখেন, যেমন তোমাকে যেতে হবে, যেতে হবে, এটা হ্যাভ টু, হ্যাজ টু, এটা মানে হচ্ছে বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা মানে কি? বাধ্যবাধকতা মানে কি? তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে, ঠিক আছে, ইউ হ্যাভ টু গো। তোমাকে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম, ইউ হ্যাভ টু কাম। হ্যাঁ, আপনাকে এটা করতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু ডু ইট। তাদের তাদের এটা করতে হবে বা তাদের এটা জানতে হবে। They have to, they have to learn this. They have to learn this. তাদের এটা শিখতে হবে। They have to learn this. ঠিক আছে? তাহলে এরকম যদি বাধ্যবাধকতা বোঝায়, তখন আমরা ইউজ করি have to, has to, has to। আর এগুলো পরেও মাথায় রাখবে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি হ্যাভ টু, হ্যাজ টু আমরা কখন ব্যবহার করব? বাধ্যবাধকতা মানে যেতে হবে, খেতে হবে, করতে হবে, মারতে হবে, পড়তে হবে, ধরতে হবে, এরকম যদি ইউজ করতে হয়, আপনাকে হ্যাভ টু ইউজ করতে হবে। যেমন আপনি কথা বলছেন, হঠাৎ করে চিন্তা করলেন যে কিনা আমার মেয়ে তো আমার বাসায় বসে আছে, আমাকে যেতে হবে। তখন আপনি কি বলবেন? এই আই হ্যাভ টু গো টু মাই হোম বিকজ মাই চাইল্ড ইজ ওয়েটিং ফর মি, আই হ্যাভ টু গো। ঠিক আছে, আপনি হঠাৎ করে চিন্তা করলেন যে আমার বাবা আসতেছে আমেরিকা থেকে, আমার বাবাকে রিসিভ করার জন্য আমাকে এয়ারপোর্টে যাইতে হবে, তখন কি বলবেন? আই হ্যাভ টু গো টু এয়ারপোর্ট টু রিসিভ মাই ফাদার। ঠিক আছে, আমাকে এখন যেতে হবে কারণ আমার কালকে পরীক্ষা। তো আই হ্যাভ টু গো নাও বিকজ আই হ্যাভ এক্সাম টুডে, টুমরো। তাহলে যেতে হবে, খেতে হবে, মারতে হবে, পড়তে হবে, এরকম হলে আপনি কি দিবেন? হ্যাভ টু। ঠিক আছে। আর যদি হ্যাড টু দেন, হ্যাড টু, এটা মানে ফার্স্ট টেন্স। হ্যাড টু মানে ফার্স্ট টেন্স, অতীতের। অতীতে বুঝাতে আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো দেয়ার, সেই জন্য আমি আসতে পারিনি, আই হ্যাড টু গো দেয়ার। তারপরে বাংলাদেশকে অনেক কষ্ট করতে হয়েছে, বাংলাদেশ হ্যাড টু, বাংলাদেশ হ্যাড টু, বাংলাদেশ হ্যাড টু ফাইট এগেইনস্ট পাকিস্তানি আর্মি, বাংলাদেশিদেরকে পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। মানে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর হ্যাড টু হচ্ছে ফার্স্ট টেন্সে। সবগুলো বাংলা হচ্ছে একটা বাধ্যবাধকতা মানে যেতে হবে, খেতে হবে, খেতে হয়েছিল, যেতে হয়েছিল, সবগুলো পরে বারবার বেস হবে। ঠিক আছে, বুঝতে হবে। নেক্সট হচ্ছে, নেক্সট আরেকটা টপিক আমি যাচ্ছি। ওকে, থাক না। ওকে, সো আমি বুঝতে পারছি হোপফুলি। এখন আমি আরেকটা এক্সপ্রেশন আপনাদের শেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যদি উচিত বুঝাই, এটা আমরা সবাই জানি, উচিত বুঝালে আমরা শুড দিই। তাহলে দেখেন উচিত, যেমন উই শুড উই শুড রেসপেক্ট, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। আমাদের উচিত আমাদের পিতামাতাকে রেসপেক্ট করা। উই হ্যাভ টু, উই হ্যাভ টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, এটা হচ্ছে আমাদের করতে হবে। একটা আছে উই মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, উই মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। তিনটা পার্থক্যটা দেখেন, এখানে তিনটা পার্থক্য আছে। একটা হচ্ছে উচিত, উচিত হলে আমরা ব্যবহার করি শুড, উচিত। আর করতে হবে, হবে হলে টু, টু। আর ফার্স্ট টেন্স হলে, হ্যাড টু, হ্যাড টু। আর যদি ফার্স্ট টেন্স হয় তাহলে হবে হ্যাড। আর অবশ্যই করতে হবে এরকম যদি বুঝাই, অবশ্যই করতে হবে, অবশ্যই, অবশ্যই করতে হবে হলে আমরা দিই মাস্ট, এর কোনো অপশন নাই, মাস্ট। ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে সবগুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে, কারণ কি এগুলো সবগুলো মডার্ন, না হলে ইনফিনিটিভ, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে আপনি লিখবেন, কোন স্টোরি লিখবেন, কোন ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন বা কোনো কথা বলবেন, এগুলো আপনাকে ইউজ করতে হবে। সেজন্য একটু জানা দিলাম। তাহলে মাথায় রাখবেন যে উচিত বুঝালে শুড, করতে হবে, যেতে হবে, খেতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু, ফার্স্ট টেন্স হ্যাড টু। আর অবশ্যই করতে হবে তাহলে যে মাস্ট, মাস্ট। ওকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে, এরপর হচ্ছে এখন যে এক্সপ্রেশনটা শিখাবো,
এটা হচ্ছে আম। দেখেন, যেতে না যেতে, যেতে না যেতে, যেতে না যেতে, খেতে না খেতে, খেতে না খেতে, তারপর দেখতে না দেখতে। এটা আমরা এক্সপ্রেশন গুলো ব্যবহার করি, দেখতে না দেখতে, দেখতে না দেখতে। এই যে এক্সপ্রেশন গুলো আছে, হ্যাঁ, দেখতে না দেখতে, খেতে না খেতে, বৃষ্টি শুরু হতে না হতে, তারপর খেলা শুরু হতে না হতে, এরকম যদি আমরা দেখি, তাহলে কি ব্যবহার করবেন? সেক্ষেত্রে তিনটে রুলস আছে ব্যবহার করার জন্য। একটা হচ্ছে নো সুনার, একটা হচ্ছে নো সুনার রুলস আছে, একটা হচ্ছে হার্ডলি আছে, একটা হচ্ছে স্কার্সি রুল আছে। এগুলো আপনাদেরকে শিখতে হবে, এগুলো আমরা ব্যবহার করি প্র্যাকটিক্যাল লাইফে। এগুলো কি জন্য ব্যবহার করি? যেতে না যেতেই, খেতে না খেতেই, দেখতে না দেখতেই, পড়তে না পড়তেই, আসতে না আসতেই, এরকম। যেমন একটা জায়গায় একজনে গিয়েছে, ও বলছে আস্তে না আসতেই খাবার, মানে খাওয়া শুরু করে দিছে, মানে কি একটা ছেলে, মানে আসতে না আসতেই মানে খাওয়ার কথা বলতেছে। এরকম যদি আপনি এক্সপ্রেশন গুলো লিখতে চান, তাহলে আপনার যেটা জানতে হবে, রুলস আছে। আমার একটা শীট ছিল, আমি দেখাইছিলাম। নো সুনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3, ওদিক দিয়ে হবে নো সুনার থাকলে দেন, এরপরে টেন্সটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? আর স্কার্সলির ক্ষেত্রে যেটা হবে, স্কার্সলি থাকলে সেম, অ্যাড সাবজেক্ট বি3, ওখানে হবে হোয়েন, এদিক দিয়ে দিতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আবার হচ্ছে এর ক্ষেত্রে ওই যে হার্ডলির ক্ষেত্রেও সেম। হার্ডলির ক্ষেত্রে কিরকম হয়? হার্ডলি অ্যাড সাবজেক্ট প্লাস বি3, ওদিক দিয়ে হবে when প্লাস ফার্স্ট ইনহেরিটেন্স। কিরকম? এবার আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন নো সুনার, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড দ্য thief, নো সুনার হ্যাড দ্য thief seen the police, seen the police, এটা বাংলা কি? চোর পুলিশকে দেখতে না দেখতেই, then he ran away, then he ran away, then he ran away, মানে সে পালা চলে গেছে, দেখতে না দেখতেই সে পালিয়ে চলে গেছে। তো এরকম এটা আমাদের মুখস্থ রাখতে হবে এক্সপ্রেশন গুলো। এগুলো কিছু করার নাই, এগুলো মুখস্থ। এগুলো নোট করতে হবে, খাতায় একটু লিখতে হবে। একটা শীট আমি অলরেডি আপনাদেরকে দিয়েছি, ওখানে রুলস গুলো ছিল, আমি জাস্ট ইউজ গুলো দেখাচ্ছি। এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আমি বাসায় পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি বাসায় আসতে না আসতে এর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা কিভাবে হবে? scarcely, scarcely, scarcely had I, scarcely had I reached, scarcely had I reached home when it began to rain, it began to rain, হঠাৎ বৃষ্টি হওয়া শুরু করছে, it began to rain। খেয়াল করে দেখেন, এটা বাংলাটা কি, আমি কিন্তু ইংরেজি জানলে বাংলা বুঝবেন। scarcely had I reached home মানে আমি বাসায় পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু হয়ে গেল, when it began to rain। ঠিক আছে? তাহলে আপনাদের যেটা জানতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। নো সুনার থাকলে ওদিক দিয়ে দেন হয়, কাস্তে থাকলে ওদিক দিয়ে ওয়েন হয়, হার্ডলি থাকলে ওদিক দিয়ে ওয়েন দিতে হয়। কিন্তু টেন্সের ক্ষেত্রে এখানে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, এরপরে বি3, ওদিক দিয়ে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিতে হয়। ঠিক আছে? ওকে, আরো একটু আহ আমি মানে শেষ করার পরে আপনাদেরকে আরেকটু দেখতে হবে, তাহলে আরেকটু ভালো করে ধরতে পারবেন। ঠিক আছে? কন্ট্রোল হয় না। ওকে, এখন আপনাদেরকে আমি সত্যি কথা বলি, তাহলে এই যে আমরা এখন প্র্যাকটিস করছি, এরকম হাজার রুলস আছে, এতগুলো রুলস জেনে কিন্তু ইংলিশে কথা বলা যায় না। ইংলিশে কথা বলাটা এক জিনিস, আর পারফেক্ট ইংলিশ শেখা আরেক জিনিস। তো আমি চেয়েছিলাম আপনাদেরকে বেসিক, যে মোটামুটি যেটা না জানলেন না, এগুলো যদি আপনি জানেন, মোটামুটি আপনি ইংলিশে কনভারসেশন করতে পারবেন, এবং মোটামুটি আপনি সিম্পল সেন্টেন্স বা লিখে শুরু করতে পারবেন। যেমন আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শিখাবো, সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ নির্ধারণ করা। যেমন আমি যদি বলি আই হ্যাভ এ প্যান,
আপনাকে কি করতে হবে এখন এখান থেকে আইডেন্টিফিকেশন অফ পার্টস স্পিচ। প্রত্যেকটা ওয়ার্ডকে আপনাকে জানতে হবে কোন পার্টস স্পিচ। যেমন আমি যদি বলি আই, এখানে এখানে আই কোন পার্টস স্পিচ আপনাকে জানতে হবে। আই হচ্ছে এখানে প্রোনাউন, আই হচ্ছে প্রোনাউন। এখানে কি হচ্ছে এখানে ভার্ব, এখানে একই হচ্ছে একটা আর্টিকেল, কিন্তু আর্টিকেল তো কোনো পার্টস অফ স্পিচ না। আর্টিকেল হচ্ছে একটা ডিটারমিনার, ডিটারমিনার কোনো পার্টস অফ স্পিচ না, কিন্তু ডিটারমিনার অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এটা আপনাকে যদি আমার জিজ্ঞেস করা হয় কোন পার্টস অফ স্পিচ, হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হচ্ছে অ্যাডজেক্টিভ, হচ্ছে অ্যাডজেক্টিভ। এন্ড কি অ্যাডজেক্টিভ কে মডিফাই করে কে নাউন, এটা নাউন, এটা হচ্ছে নাউন। তাহলে আপনাকে এভাবে প্রত্যেকটা যদি আপনি সেন্টেন্সে যদি পার্টস অফ স্পিচ চিনেন, তাহলে আপনি এবার নিজ থেকে লিখতে পারবেন। কিন্তু আপনাকে আস্তে আস্তে প্রত্যেকটা মানে স্পেসিফিকলি শব্দ জানতে হবে এটা কোন পার্টস। যেমন আমি আরেকটু করে সেন্টেন্স দিচ্ছি। Once, once there lived a king. There lived a king whose name was Midas. King Midas. Okay. কারণ আমি আপনাকে বলবো, আপনাকে নির্ধারণ করতে হবে কোনটা কোন পার্টস হচ্ছে। ওয়ান্স এটা কেমন পার্টস অফ স্পিচ? ওয়ান্স এটা টাইম। আর আপনি যার মনে রাখবেন টাইম বুঝালেই এটা অ্যাডভার্ব, টাইম বুঝালেই অ্যাডভার্ব। দেয়ার কোন পার্টস অফ স্পিচ? দেয়ার এটা প্লেস, প্লেস বুঝালো অ্যাডভার্ব। লিভড এটা ভার্ব, লিভড এটা হচ্ছে ভার্ব। একই হচ্ছে অ্যাডজেক্টিভ। মাথায় রাখবেন আর্টিকেল সবসময় অ্যাডজেক্টিভ। কিং এটা সবাই বোঝে, কিং এটা নাম, রাজা এটা নাম। হুস এটা প্রনাউন, হুস, হ্যাঁ এটা প্রনাউন। এটা পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ বলে। এটা পজেসিভ অ্যাডজেক্টিভ হবে। এটা হুস এমনিতে প্রনাউন হয়, বাট এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। হুস নেম, নেম এটা নাউন, নেম হচ্ছে নাউন। ওয়াস হচ্ছে বাফ, মিডিয়াস এটা নাউন। সেক্ষেত্রে আপনি যেভাবে আইডেন্টিফিকেশন করতে পারেন, আমার কাছে তো সহজ, কিন্তু আপনার কাছে এটা সহজ না। সেজন্য আপনাকে ফার্স্ট স্পিচের যে ক্লাসটা আছে, আমার ভিডিও রেকর্ড করা আছে, ওটা একটু ভালো করে শিখতে হবে। তবে আমি একটু করে এখন ফ্লেভার দিচ্ছি আপনি কিভাবে মূলত অ্যাডজেক্টিভ ধরতে পারলে আপনি আরো সব পারবেন। ওটা একটু আমি ফ্লেভার দিচ্ছি কিভাবে আপনি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বটা শিখতে পারবেন। দেখেন, যেমন তারা যেমন রাখবেন, ভুলবেন না, ঠিক আছে? কষ্ট করে ধরেন, আপনাকে আমি যদি যদি আমার কথা মতো শুনেন তাহলে ধরতে পারবেন। যেমন অ্যাডভার্ব, অ্যাডভার্ব আপনি কিভাবে চিনবেন? খুব সহজ। যদি কোনো ওয়ার্ড যদি ম্যানার বুঝায়, কোনো ওয়ার্ড যদি ম্যানার বুঝায়, কোনো ওয়ার্ড যদি প্লেস বুঝায়, কোনো ওয়ার্ড যদি টাইম বুঝায়, যে কোনো এই তিনটা থেকে যে কোনো যদি একটা বুঝায়, ধরে নিবেন সেটা অ্যাডভার্ব। ম্যানার বুঝাচ্ছে, আপনি কিভাবে বুঝবেন? এটা হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবেন। এর জন্য আপনি হোয়ার দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবেন। আর টাইমের জন্য আপনি ওয়েন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবেন। ঠিক আছে, এই তিনটে দিয়ে প্রশ্ন করলে আপনি অ্যাডভার্ব পেয়ে যাবেন। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে, মানে অ্যাডভার্ব তারপরে বসে কাকে মডিফাই করে? বাফকে, বাফকে। অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভ কে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডভার্ব কে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডভার্ব কে। এটা কিরকম আমি দেখাচ্ছি, দেখেন। যেমন হি ওয়াক্স, হি ওয়াক্স স্লোলি। করে দেখেন, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এটা প্রনাউন। ওকে, বাপ হচ্ছে কি ওয়াক্স, হাঁটে, এটা বাপ। আচ্ছা, তবে প্রশ্ন করেন তো বাপকে, কিভাবে প্রশ্ন করবেন? হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। সে কিভাবে হাঁটে, কিভাবে ম্যানার, কিভাবে হাঁটে? স্লোলি হাঁটে। যেটা বাপকে মডিফাই করছে এটা অ্যাডভার্ব। তা আমি কিভাবে বুঝলাম এটা অ্যাডভার্ব? আমি কিন্তু বুঝে গেছি এটা অ্যাডভার্ব। আমি কিভাবে বুঝছি? কারণ এটা বাপকে মডিফাই করছে, আর এটা কি বুঝাচ্ছে? ম্যানার বুঝাচ্ছে, ম্যানার, এটা ম্যানার বুঝাচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল দিই। যেমন যদি বলা হয়, আমি যদি এখানে লিখলাম হি ওয়েন্ট টু লন্ডন, হি ওয়েন্ট টু লন্ডন। এখন এখানে সাবজেক্ট কে হি, বাফ কে ওয়েন, তাহলে সাবজেক্ট হচ্ছে নাউন, এটা এখানে হি হচ্ছে প্রোনাউন, ওয়েন্ট হচ্ছে বাফ, টু লন্ডন এটা প্লেস। কোথায় গিয়েছে? প্লেস, লন্ডনে গিয়েছে, এটা প্লেস। যেহেতু এটা প্লেস, যেহেতু প্লেস, যেহেতু এটা অ্যাডভার্ব, এটা ধরবেন অ্যাডভার্ব।
ঠিক আছে। আবার আবার যদি বলি আমি এরকম যে he he came started he came started সে কখন আসছে? এখানে সাবজেক্ট হচ্ছে হি বা হচ্ছে কেম। স্টার হচ্ছে টাইম। স্টার হচ্ছে টাইম কখন, টাইম। যেহেতু টাইম বুঝাচ্ছে তাহলে সেটা ব্যাপার। তাহলে এটা মাথায় রাখবেন, কোন শব্দ যদি ম্যানার বুঝায়, কোন শব্দ যদি প্লেস বুঝায়, কোন শব্দ যদি টাইম বুঝায়, তাহলে সেই ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব। সেই ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মাথায় রাখবেন, অ্যাডভার্ব মডিফাই করে ভার্ব কে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভ কে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডভার্ব কে। আমার একটা ভিডিও আছে, ওটা একটু দেখলে আরো একটু আপনারা ভালো বুঝতে পারবেন। তাহলে মাথায় রাখবেন, অ্যাডভার্ব কিভাবে চিনবেন? ম্যানার বুঝাবে, প্লেস বুঝাবে, টাইম বুঝাবে। আর অ্যাডভার্ব মডিফাই করে ভার্ব কে, অ্যাডজেক্টিভ কে, অ্যাডভার্ব কে। ওকে। এই বল, যদি আপনি বলেন অ্যাডজেক্টিভ কিভাবে চিনবেন, এটা আরো সহজ। এটা আরো সহজ, কেউ বুঝবে অ্যাডজেক্টিভ। জাস্ট সিম্পলি অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে নাউনকে প্রশ্ন করা। নাউনকে হোয়াট কাইন্ড অফ দিয়ে প্রশ্ন করা। হোয়াট কাইন্ড অফ, হোয়াট কাইন্ড অফ। যেমন আমি যদি বলি হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, এখানে নাউন কে, এখানে নাউন হচ্ছে বয়। তাহলে আপনি যদি প্রশ্ন করেন হোয়াট কাইন্ড অফ বয়, আনসার কি আসবে? গুড। তাহলে এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ সবসময় কাকে মডিফাই করে? নাউন কে। অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন কে, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন কে, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন কে, সবসময়। ঠিক আছে। আর কি দিয়ে প্রশ্ন করবেন? হোয়াট কাইন্ড অফ দিয়ে। হোয়াট কাইন্ড অফ দিয়ে যদি প্রশ্ন করেন, তাহলে যে আনসার আসবে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আই হ্যাভ এ, আই হ্যাভ এ, আই হ্যাভ এ নাইস প্যান। আপনি দেখেন এখানে নাউন হচ্ছে প্যান, হোয়াট কাইন্ড অফ প্যান, নাইস প্যান, এটা অ্যাডজেক্টিভ। তাহলে আপনি যদি পার্টস টু স্পিচ না জানেন বা ধরতে না পারেন কোনটা কোন ওয়ার্ডটা কি বোঝাচ্ছে, তাহলে কিন্তু আপনি ভালো করে লিখতে পারবেন না। ঠিক আছে। তো আমি বলবো ওই পার্টস টু স্পিচের একটা ভিডিও আছে, প্লে লিস্টে দেখবেন আপনারা, ওটা কাইন্ডলি একটু দেখে নেবেন। ওকে। এবার আমি আরো কিছু এক্সপ্রেশন আপনাদের শিখাচ্ছি, যেগুলো কখনো ভুল করবে না। ঠিক আছে। এক্সপ্রেশন গুলো কি কি মাথায় রাখবেন, এগুলো বেসিক্স। এগুলো মানে ভুল হলে আপনাকে ভালো মার্কস দিবে না বা আপনি ভালো ইংলিশ বলতে পারবেন না। যেমন প্রিপোজিশনের পরে, সাহায্য মনে রাখবেন, প্রিপোজিশনের পরে যে শব্দটা আসবে, অর্থাৎ ভার্ব যদি থাকে, এটা 100% আইএনজি হয়ে যাবে। মাইন্ড ইট। প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসবে। যেমন উইদাউট, উইদাউট, এখানে ওয়ার্ক আছে, ওয়ার্ক। তাহলে আপনাকে কি বানাইতে হবে? এটা আইএনজি করলে কি হবে? ওয়ার্কিং। উইদাউট ওয়ার্কিং হার্ড। সাহায্য। এখন আবার যদি কেউ বলে স্যার আপনি তো প্রিপোজিশন চিনি না, আবার জামালা। প্রিপোজিশন আপনাকে চিনতে হবে। প্রিপোজিশন তো আশা করি আপনারা চিনেন, ওগুলো আর কি ইন, অ্যাট, বাই, উইথ, উইদাউট, আউট, অন, ইনটু, ফর, ফ্রম, অ্যারাউন্ড, অ্যাবাভ, আফটার, বিফোর, এগুলো আর কি। হ্যাঁ, এগুলো তো প্রিপোজিশন। মাথায় রাখবেন, প্রিপোজিশনের পরে সবসময়, সবসময় ভাব শুধু আনতে হবে। প্রিপোজিশন প্লাস ভাব শুধু আনতে হবে। প্রিপোজিশন দেখলে এবার ভাব শুধু আনতে হবে। এটা দুটো হবে না। প্রিপোজিশন মানে ভাব শুধু আনতে হবে। প্রিপোজিশন দেখবেন ভাব শুধু আনতে হবে। ঠিক আছে। এগুলো কমন মিস্টেক করা যাবে, তো আপনি যখন লিখবেন বা আপনি যখন প্র্যাকটিস করবেন নিজে নিজে, তখন এগুলো যদি আসে আপনাকে জানতে হবে। প্রিপোজিশন দেখবেন, সাথে সাথে ভাব শুধু আনতে হবে। ঠিক আছে। যেমন, যেমন এখানে লিখবেন দে আর, দে আর ওয়ার্কিং হার্ড, প্রচুর পরিশ্রম করছে। দে আর ওয়ার্কিং হার্ড। একটা বেকারে পা দিচ্ছে সাকসিড। আপনাকে জানতে হবে প্রিপোজিশনের পর তোমার সেটা আইনজিয়াল কি হবে? সাকসিডিং, সাকসিডিং, আইনজিয়াল যাবে সাকসিডিং। কেন? এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর পাবে সেটা আইনজিয়াল। এভাবে। এরপরে কিন্তু যেটা আছে এটাও প্রিপোজিশন। এরপর হবে পারবে বেস ফর্ম। এরপরে পারবে কি ফর্ম হবে? বেস ফর্ম। এটা মাথায় রাখতে হবে। আর এটাকে বলে ইনফিনিটিভ। এরপরে যে পারবে বেস ফর্ম হয়, এই জিনিসটাকে ওরা বলে ইংলিশের ভাষায় ইনফিনিটিভ। বলা ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্মকে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের যে বেস ফর্ম, এটাকে বলা হয় ইংলিশের ভাষায় ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের যে বেস ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এই ছোট ছোট টার্ম গুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে। Okay. কিন্তু এখানে আরেকটা আছে, আবার এখানে আরেক কিছু সিস্টেম আছে, এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি বলা হয়
যদি বলা হয় কিছু কিছু টু আছে আবার এগুলোর উপর কি হয়, সেগুলোর উপর কিন্তু আবার আইএনজি হয় বা আইএনজি মানে কি কি, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, এগুলো আমি শিখে দিয়েছি। কোন সেন্টেন্স উইথ এ ভিউ টু দেখেন, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, বাংলা হচ্ছে উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, এটা বাংলা হচ্ছে অপেক্ষা, আগ্রহ করে ওয়েট করা, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। তারপর হচ্ছে কনফেস টু, কনফেস টু, অবজেক্ট টু। এগুলো আমার শিখতে শিখ দিয়েছে, ওখানে আছে, এগুলো আপনাকে নোট করতে হবে, এগুলো জানতে হবে, এগুলো ভুল করলে পারবেন না কিন্তু। কন্ট্রিবিউট টু, যদি এগুলোর পরে টু আছে, কিন্তু আপনাকে রাখতে হবে, এগুলো থাকতে পারছি না, ঠিক আছে, মিস্টেক করা যাবে না। Either view to, look forward to, confess to, object to, contribute to, এগুলো যদি থাকে ভাবের সাথে আইনজি হবে। With a view to, look forward to, confess to, object to, contribute to, এগুলোর পরে সবসময় ভাবের সাথে আইনজি হবে। ঠিক আছে, তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর কিছু কিছু এক্সপ্রেশন আছে এগুলোর পরে সবসময় বারবার বিশ্রাম হয়, এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। যেমন মডাল, কোন সেন্টেন্সে যদি মডাল দেখেন, মডাল কি আবার, মডাল কি, মডাল মানে মাস্ট, নিড, দেয়ার, অট টু, এগুলো হচ্ছে মডাল। আছে না আরো কেউ কিন্তু আপনার মুখস্থ আছে, ক্যান, শ্যাল, উইল, মে, এগুলো প্রেজেন্ট। ফার্স্ট টেন্সে কি হয়, ক্যান থেকে কুড, ক্যান থেকে কি হবে শুড, উইল থেকে কি হয় উড, আর মে থেকে কি মাইট, এগুলো কমন মিস্টেক করা যাবে না। মডালের পরে সবসময় বারবার কি ফর্ম হবে, বেস ফর্ম, মডাল প্লাস ভার্বের বেস ফর্ম, মডাল প্লাস ভার্বের বেস ফর্ম, মডাল দেখলে ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু ভুল করা যাবে না। মডাল প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে আবার বলছি, মডাল কতগুলো রয়েছে, মডাল অক্সিলারি কি এগুলো, মাস্ট, নিড, তারপর হচ্ছে ডেয়ার, অট টু, ক্যান, শ্যাল, উইল, মে, কুড, শুড, উড, মাইট, এগুলো পরে সবসময় বেস ফর্ম হবে, সবসময় বেস ফর্ম হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এগুলো আপনারা কিভাবে শিখবেন। যেমন he, he, কোথায়? He went to book fair, he went to book fair, সে বইমেলায় গিয়েছিল, কেন, with a view to, with a view to buying some book, buying some, কিছু বই কেনার উদ্দেশ্যে সে বইমেলায় গিয়েছিল। আমি বাইং কেন দিছি, এখানে উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু থাকলেই ব্যবসাটা এনজয় হবে, উইথ এ ভিউ টু থাকলেই ব্যবসাটা এনজয় হবে, উইথ এ ভিউ টু থাকলেই ব্যবসাতে এনজয় হবে, এভাবে জানতে হবে। ঠিক আছে, যেমন হি মাস্ট, হি মাস্ট ডাজ দ্য ওয়ার্ক, হি মাস্ট ডাজ দ্য ওয়ার্ক, এটা একটা ভুল সেন্টেন্স, এটা হয়নি, কেন হয়নি, এখানে যেটা মাস্ট আছে, এখানে বারবার বেস ফর্ম হবে, এখানে কি হবে বলতে পারবে, এটা কারেক্ট আনসার কি হবে, কি হবে, কে বলবে, পারবে কেউ, হ্যাঁ, He must do the ভেরি গুড, এর বেস ফর্ম দিতে হবে, ডু হবে, ডু, ঠিক আছে, হি মাস্ট, হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, কারণ কি মডেলের পরে পাবে বেস ফর্ম হবে, সো কমন মিস্টেক করা যাবে না। এবার আমি আরেকটা জিনিস শিখাচ্ছি, খুব দারুণ। ওকে, কেমন, এটা দেখেন, দিস গিভস আস, দিস গিভস আস ফ্রুটস, আমাকে কেউ একজন কি বলতে পারবেন এই সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে, ট্রিজ গিভস আস ফ্রুটস, ঠিক আছে না ভুল আছে, কে বলতে পারবে, রাইট আর রং, ঠিক আছে না ভুল আছে, হ্যাঁ, কি, রং, কি লিখছো, প্রণব, রং, আচ্ছা, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, ভুল কোথায় হয়েছে, কেউ বলতে পারবে কোথায় ভুলে গেছে, কারেকশন কোথায় হবে, ভুল কোথায় হয়েছে কেউ বলতে পারবে, ইজ দ্য এনিওয়ান, ট্রিজ গিভস আস ফ্রুটস, এখানে কোথায় ভুলে গেছে,
প্রবলেমটা কোথায়? পারবেন কেউ? পারবে না? আচ্ছা আমি শিখাচ্ছি। ইটস ওকে। আমরা লিখতে যাব না, আর এরকম ভুল হয়ে যাবে, অনেকগুলো ভুল। দেখেন, আপনি যখন কোনো প্যারাগ্রাফ লিখবেন, কম্পোজিশন লিখবেন, স্টোরি লিখবেন বা এমনিতে কিছু লিখবেন, দেখবেন যে তখন আমি ভুল করে ফেলতেছেন। যে ভুল হবে আমি দেখাচ্ছি। জেসি, এটা একটা রুলস। যদি কখনো সাবজেক্ট সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি কখনো সিঙ্গুলার হয়, এটা রাইট ফর্মস পাবো রুলস। অবশ্যই বাফ কি হবে? সিঙ্গুলার। অবশ্যই বাফ সিঙ্গুলার হবে। ঠিক আছে? আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয়, অবশ্যই বাবও প্লুরাল হবে। এটা 100% রুলস। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বা সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় বা প্লুরাল। আচ্ছা, এখন আমরা কি সিঙ্গুলার প্লুরাল চিনি? সিঙ্গুলার প্লুরাল আমরা শিখেছি নিশ্চয়ই। সিঙ্গুলার প্লুরাল আমরা চিনি। এই চলে গেল যে, কি বলবো? না না, চলে যায়নি, চলে যায়নি, মানে ওই একটা স্ক্রিনে চলে এসেছে। এটা চলে এসেছে, আমি লিখে দিই এটা। আচ্ছা, চলে যায়। এটা আমার বেশি দাও। আমরা এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, চলে চলে গেছে। মানে আমি দেখাচ্ছি রে একটু। আচ্ছা, সেই বল। আর পেজ দুই একটা দেন। বুঝে গেছি। হয়ে গেছে তো? প্যান্টটা দিন, প্যান্টটা দিন। ওকে। তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বা হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় বা বুঝতে হবে প্লুরাল। ওকে, লিখলাম। সাবজেক্ট যদি, এখন আমরা সিঙ্গুলার প্লুরাল চিনি কিনা, এটা সিঙ্গুলার প্লুরাল থেকে নাম্বার আমি শিখেছিলাম আপনাদের যে একদম প্রথম প্রথম থেকে নাম্বার কি করতে হয়। সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল দেখেন, আমরা কিন্তু অনেক হাই ইংলিশ শিখে ফেলি, বাট ছোট ছোট গুলো শিখি না, ভুলে যাই। সিঙ্গুলার প্লুরাল কিভাবে চিনবো? নাউনের সাথে যদি এস দেখি, নাউনের সাথে যদি এস দেখি বা ইয়েস দেখি, 100% এটা হবে plural। কিন্তু আমি যদি এস বাই যদি বামের সাথে দেখি, তাহলে এটা হবে সিঙ্গুলার। এটা সারা জীবন মনে রাখতে হবে, কখনো ভুলে যাবে না। নাউনের সাথে যদি এস দেখি, সেটা হবে সিঙ্গুলার, সরি প্লুরাল। আর যদি বামের সাথে দেখি, তাহলে সেটা হবে সিঙ্গুলার, উল্টা। আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, যেমন বুক, এটা সিঙ্গুলার, একটা বই। ঠিক আছে? এটা প্লুরাল কি হবে? বুকস। এটা কিন্তু প্লুরাল। কলেজ, এটা সিঙ্গুলার, কারণ একটা কলেজ। প্লুরাল বানাতে যায় কলেজেস। এটা প্লুরাল হবে। তাহলে এগুলো যে আমি প্লুরাল বানানো, এগুলো নাউন, এগুলো ছিল নাউন। এগুলো যে নাউন আমি কিভাবে বুঝছি? বুকস, বুকস, বুকস এটা কি? বুকস এটা হচ্ছে বই, এটা নাম। আর কলেজ এটাও নাম। কিন্তু আমি যদি বলি এখন এখানে গোস, গোস, ডাস, প্লেস, এগুলো সবগুলো সিঙ্গুলার। কেন? এগুলো বাফ, এগুলো হচ্ছে বাফ। তাহলে মাথায় রাখতে হবে, বাফের সাথে যদি এস হয়, সেটা হবে সিঙ্গুলার। কিন্তু নাউনের সাথে যদি এস হয়, সেটা হবে প্লুরাল। এখানে আমি যদি বললাম থ্রি, থ্রি গিফটস, এটা ঠিক আছে, থ্রি গিফটস আস। কিন্তু যখন প্লিজ হবে তখন দিতে হবে গিভ আস। না, এখানে থ্রি হচ্ছে সাবজেক্ট, থ্রি নাউন সিঙ্গুলার, এখানে থ্রি হচ্ছে সিঙ্গুলার। এখানে বাপ হচ্ছে গিফটস, বাপ ও সিঙ্গুলার। ঠিক আছে? এখানে থ্রিস হচ্ছে প্লুরাল, এখানে বাপ দিতে হবে প্লুরাল, গিফট, প্লুরাল। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। পরীক্ষায় এরকম ছোট ছোট কমন মিস্টেক করা যাবে না। যেমন একজন পরীক্ষা লিখছে,
দ্যাগোস, দ্যাগোস। টিচার জিরো দিবে ডাবল। দ্যাগোস কিভাবে হয়? দ্যাগোস কিভাবে হয়? দ্যা হচ্ছে প্লুরাল, দ্যা হচ্ছে প্লুরাল, বাবা হবে প্লুরাল, দ্যাগ গো হতে পারে, গোস হবে না। পরে ধরেন হি হ্যাভ, এই যে হি হ্যাভ, হি হ্যাভ কিভাবে হবে? হি হ্যাজ। এই কমন মিস্টেক করা যাবে না, কমন যদি মিস্টেক করেন তাহলে আপনি ভালো ইংলিশ বলতে পারবেন। ঠিক আছে, আপনাকে এই নাম্বার, পার্সন, সিঙ্গুলার, প্লুরাল, টেন্স, পার্সন স্পিচ, এইগুলো যদি আপনি বেসিক একদম দুর্বল হন, ধরেন কেউ যদি বলে, আমি আইএলটিএস করবো, আইএলটিএস আপনি করতে পারবেন কিন্তু ভুলভাল, ভালো করে পারবেন না। আর একটা ব্যাপার হচ্ছে যে এগুলো আপনাকে নিজে নিজে চর্চা করতে হবে। যা আমি পড়িয়েছি, যে শীট গুলো দিয়েছি অনেক, আপনি যদি ভালো করে ধরতে পারেন একবার দিবেন মাথায়, তাহলে দেখবেন যে আপনি ইজিলি, ইজিলি আপনি লিখতে পারতেছেন। যেমন আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, আর একটু স্যাম্পল দেখাচ্ছি, দেখেন। যেমন আপনি কিছু বলতে চাচ্ছেন, কোনো একটা ঘটনা আপনি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন, আপনি এটা কিভাবে শেয়ার করবেন? তো আপনাকে আগে আস্তে আস্তে নিজে নিজে লিখে শুরু শুরু চেষ্টা করতে হবে। আস্তে আস্তে ভুলভাল হইতে হইতে আপনি পারবেন। যেমন আপনি বলতে যাচ্ছেন একটা ঘটনা, গতকাল আপনি অফিস থেকে আসার সময় একটা অদ্ভুত ঘটনা দেখেছেন, এটা আপনি আমার 15 দিবেন। আপনি কিভাবে 15 দিবেন এটা? আপনি দেখেন আমি কি, আমি কি বলেছি দেখেন একটু করে। আই ওয়াজ, আই ওয়াজ কামিং, I was coming from my office study, স্টার্টে। তাহলে খেয়াল করে দেখেন এটা কিভাবে করেছি। এ আসতেছিল, আমি করছিলাম, ওয়াজ কামিং, আসতেছিলাম, কোথেকে আসতেছিলাম? ফ্রম মাই অফিস। কখন আসতেছিলাম? স্টার্টে। এখন বলবেন তো কি হয়েছে আসার সময়? ওয়াই ওয়ার কামিং, আমি যখন আসতেছিলাম, আই স অ্যান ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং কি ঘটনা, ঘটনা ইংলিশ কি? ইনসিডেন্ট, ইনসিডেন্ট। আপনি কি ঘটনা দেখেছেন? আই স, আই স মাই ফ্রেন্ড কামাল, মাই ফ্রেন্ড কামাল। দেখেন ঘটনা খেয়াল করেন, আপনি এখন লিখতেছেন, তো আপনি যখন লিখবেন এখন সবগুলো ফার্স্ট টেন্সে লিখতে হবে, সব ফার্স্ট টেন্স। দেখেন মজার ব্যাপার, দেখেন আমি এখানে লিখছিলাম আই ওয়াজ কামিং, এটা কিন্তু ফার্স্ট টেন্স। আই স, এটা ফার্স্ট টেন্স। এখানেও লিখলে আই স, সব ফার্স্ট টেন্সে দিতে হবে, এটা উল্টো করে না। আই স মাই ফ্রেন্ড কামাল, করতেছেন আমার বন্ধু কামাল, ওয়াজ, was searching, was searching something, was searching something in Jamal Khan area. সে জামাল খান এরিয়াতে কিছু একটা খুঁজতেছে, জামাল খান এরিয়া। ওকে, আউট অফ কিউরিওসিটি, আউট অফ কিউরিওসিটি এটা মানে কি? কৌতূহল বশত। এগুলো ফ্রেজ, এগুলো আপনি আস্তে আস্তে দিতে শিখবেন। আউট অফ কিউরিওসিটি আই আস্কড হিম, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম, আই আস্কড হিম। এটা আমি ইনভার্টেড কমা দিয়ে করছি, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তুমি এখানে কি করছো? হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তুমি এখানে কি করছো? হোয়াট আর ইউ ডুইং হিয়ার। এখন সে উত্তর দিবে, সে উত্তর দিবে, সে উত্তর দিবে আই এম সার্চিং ফর সামথিং। আমি বলছি এভাবে যে আপনি এখন থেকে যদি ইংলিশে এক্সপার্ট হতে চান, আপনাকে যেটা করতে হবে, একটু বাসায় এভাবে আস্তে আস্তে দেখে শুরু করতে